আমরা এই মুহূর্তে তাজমহলের আদলে তৈরি যে সুদৃশ্য ভবনটি দেখতে পাচ্ছি সেটি সত্যিই একটি অনন্য ভবন, একটি কমপ্লেক্স ভবন। এটি একাধারে মসজিদ, একাধারে মাদ্রাসা, হেফজোখানা এবং কখনো কখনো এখানে কোনো আলোচনা ও অনুষ্ঠান হয়। এই ভবনটি ফুরফুরা শরীফের খানকা শরীফ হিসাবেও পরিচিত, যেটি পাকশিতে অবস্থিত। আমরা অনেক সময় পাকশি রেলওয়ে স্টেশনের উপর থেকে তাজমহল সদৃশ যে বিল্ডিংটি দেখতে পাই সেটি এটি পাকশি পেপার মিলের ঠিক বিপরীত দিকে অবস্থিত। পাকশিতে প্রবেশের যে পথ তার মুখেই। এখানে এই টুপি কখন বিক্রি হয় সাধারণত? কোনো ওরস বা কোনো অনুষ্ঠানের সময় না সব সময় বিক্রি হয়? বিক্রি হয়, তখন বেশি বিক্রি হয়। হ্যাঁ। মানে এভরি ফ্রাইডে আচ্ছা এখানে বেশি মানে সেল হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। এভরি ফ্রাইডে। তারপরে কোনো ফেস্টিভ্যাল ডে, তার মানে শুক্রবারে জুমার নামাজ পড়তে লোকজন এখানে আসে? ও আচ্ছা আচ্ছা, জুমার দিন এটা বেশি বিক্রি হয়, তাই না? ফাইন, আলহামদুলিল্লাহ। তাজমহল সদৃশ্য এই ভবনটি দেখতে হলে আপনাকে যেতে হবে পাকশিতে। ঈশ্বরদী থেকে পাকশি যাওয়ার পথে ভিতর দিয়ে যে রাস্তাটি আছে পাকশি পেপার মিল হয়ে, সেখান দিয়েও যেতে পারেন, অথবা পাকশিতে যে কোনো দিক দিয়ে প্রবেশ করে আপনি ফুরফুরা শরীফের দরগা শরীফ বললেই এই জায়গায় আপনি আসতে পারবেন। অত্যন্ত সহজ। পাকশি রেলওয়ে স্টেশনের উপর থেকে চমৎকার দেখা যায় এই গম্বুজটি এবং দেখতেও ভীষণ ভালো লাগে। পাকশিতে দেখার আরও অনেক কিছু আছে, সুতরাং সবগুলো দ্রষ্টব্যের সঙ্গে মিলিয়ে এই জায়গাটিও হতে পারে আপনার গন্তব্য, একটি চমৎকার দ্রষ্টব্য স্থান। এখানে একজন ভাইয়ের সঙ্গে আলাপ হলো, যিনি এখানেই থাকেন, এখানকার একজন খাদেম। তিনি স্বউৎসাহে আমাকে এই ভবন এবং এই কমপ্লেক্স সম্পর্কে বা ফুরফুরা শরীফের এই দরগা এবং তার আশেপাশে যা কিছু আছে, তাদের নিজেদের সম্পত্তি, জমি জাতি বা অন্যান্য কিছু সব বিষয়গুলো আমাকে জানানোর জন্য সাথে সাথে চললেন। আমি তার প্রতি কৃতজ্ঞ। তিনি অনেক ইনফরমেশন দিয়ে আমাকে সাহায্য করলেন। আপনার যে কথাগুলো, ফুরফুরা শরীফ উনি ভারতের একজন ঐতিহ্যবাহী পীর এবং একজন আউলিয়া টাইপের লোক। তিনি এখানে এসে দেশের ধর্ম প্রচার করার জন্য দেশে আসছিলেন। আসার পর এখানে একটু প্রভাব বিস্তার করার জন্য এখানে জমি অ্যাকোয়ার করে নেয়। তিনি এখানে এই জায়গায় বহুত মুসলিমকে আমন্ত্রণ জানায় এবং এর অনেক অনুসারী আছে, যারা এখানে প্রতি বছর ইয়ারলি একটা অনুষ্ঠান হয়। সেই অনুষ্ঠানে এখানে বহুত মাহফিলে 3 দিন বেড়ে থাকে। এই 3 দিনে বহু মুরিদান, আশেকান, জাকেরান আসে এখানে তাদের সঙ্গে শরীক হয়ে এখানে তারা এই আল্লাহ এবং আল্লাহর ওলি এবং আল্লাহর রসুলের সম্পর্কে কথাবার্তা বলে, বয়ান দেয় এবং এখানে তারা এসে তারা আল্লাহর নৈকট্য লাভের জন্য তারা এখানে আসে এবং তারা আচ্ছা, উনি যখন দেশ বিভাগ হয়ে যায়, আপনার স্বাধীনতা হয়ে যায় 1971 সালে, তারপরে বাংলাদেশের মানুষের জন্য সেপারেটলি এই প্রতিষ্ঠানটা করছেন, গড়ে তুলছেন, যাতে করে বাংলাদেশের মানুষের আর ফুরফুরা শরীফ হুগলিতে ভারতে যাওয়ার দরকার হয় পাসপোর্ট না করতে হয়, না করে ভারতে না যেতে হয়, সেই জন্য করে এই প্রতিষ্ঠা করছেন। এই বিল্ডিংটা তখন ছিল না, তখন এর চাইতে একটু ছোট বিল্ডিং ছিল। সেটা এই গম্বুজও ছিল ছোট, কিন্তু পরবর্তী এসে বর্তমান হুজুর এবং বর্তমান হুজুরের আব্বা মরহুম হুজুর, এনারা এই যে বর্তমান বিল্ডিংটা, এই স্থাপনাটা এটা করছেন। এটা মূলত একটা কমপ্লেক্স। এখানে মাদ্রাসার কার্যক্রম চলে, এখানে খানকার কার্যক্রম চলে, এখানে মসজিদেরও কার্যক্রম চলে। মসজিদ সব মিলেই এটা চলে। উপরে আপনার 2 তলাতে বর্তমানে হেফজোখানা রয়েছে। হেফজোখানা আছে, 3 তলাও হেফজোখানার জন্যই, কিন্তু 2 তলাতে হেফজোখানা আছে। ওখানে প্রায় শতাধিক ছেলে পেলে আমরা হেফজোর জন্য আছে। আর এই পিছনের দিকে বিল্ডিং দুটো, ওই পিছনে গেটের পূর্ব পাশে পশ্চিম পাশে এই দুটো বিল্ডিং হলো আপনার মাদ্রাসার বিল্ডিং। এখানে কওমি মাদ্রাসা আছে। কওমি মাদ্রাসা এই মাদ্রাসা দাওরা হাদিস পর্যন্ত মাদ্রাসার ছাত্র সংখ্যা মোটামুটি। আর ওই পাশে ওই দিকে দ্বারা ওই দিকে ওই হলো মুক্তব ইউনিট, এখানে মুক্তবে 1, 2 আছে। এরপরে ওই পাশে আছে মুক্তব 3।
মানে মক্তব 3 মক্তবের 3টা সেপারেট হয়। আচ্ছা আচ্ছা আর আচ্ছা, এই যে বিল্ডিংটা দেখতেছেন এই যে হ্যাঁ, এই মাঝখানে। হাফ বিল্ডিং মাটির নিচে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর হাফ বিল্ডিং উপরে আচ্ছা, গম্বুজওয়ালা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা কিন্তু না, এটা হলো স্টেজ, ও এটা স্টেজ। আর ওইটা যেখানে আপনি মোটরসাইকেল রেখে আসছেন হ্যাঁ 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 হ্যাঁ, ওইটা উপরে কুতুবখানা, আর নিচে আপনার ওইখানে আছে নাজেরা। ওটা নাজেরা একটা সেপারেট ক্লাস কমি মাদ্রাসার, আচ্ছা, ওই আন্ডারগ্রাউন্ড, হ্যাঁ আন্ডারগ্রাউন্ড। আচ্ছা আচ্ছা, ওইখানে আপনার যে সমস্ত ছেলেপেলে আপনার এই কোরআন শরীফ ঠিক মতো পড়তে শিখেনি, হুম হুম হুম, তাদের জন্য কোরআন শরীফ স্বচ্ছভাবে এবং সাবলীলভাবে পড়াশুনো নাজেরা দেখে যাতে পড়তে পারে এবং বুঝতেও পারে ওরা, এই জিনিসটা ওইখানে করা হয়। তো অদ্ভুত, আমার আইডিয়াও ছিল না, চমৎকার। তো এটা আন্ডারগ্রাউন্ডে করার কারণটা কি? এটা কি আবহাওয়াজনিত কারণে না ওইখানে জায়গা আছে সেজন্য হুজুর ওটা করে রাখছে? ও আচ্ছা আচ্ছা ছাড়া আর কিছু না। আচ্ছা আচ্ছা, আর এটা হলো মূলত এই সব বিল্ডিং এর আগে এই বিল্ডিং করা, এই বিল্ডিং প্রথম করা হয় এই বিল্ডিংটা, হ্যাঁ, সবচেয়ে এই পুরনো। এটা পুরাতন। আমি যখন আপনার ছোট্ট এদের মতো, হুম হুম হুম, তখন আমি আব্বার সঙ্গে আসতাম, নানার সঙ্গে আসতাম, তখন শুধুমাত্র এইখানে এই বিল্ডিংটা ছিল। তারপরে আস্তে 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 আপনার এই সবগুলো বিল্ডিং হয়ে গেছে। এই যে ইনারা হালকা জিকিরের মাহফিলে আজকে আপনার জিকিরের মাহফিল, মানে ইনি আসছেন দুপচাচিয়া দুপচাচিয়া থেকে। আপনি এসেছেন পাঁচবিবি থেকে? থেকে আচ্ছা, আসছেন। কখন এসেছেন আপনারা? আমি গতকালকে দুপুরবেলায়। গতকালকে দুপুরে আসছেন। হ্যাঁ। আচ্ছা, কি কি কাজ করলেন এখানে আসার পরে? মানে আপনার ফুরফুরা না। শরীফের হলো মানে কি বলা যায়, হালকা মুরিদ মুরিদ। হ্যাঁ, ওই জিকিরের মাহফিল ওটা সন্ধ্যার থেকে শুরু হবে, হ্যাঁ, বিকেল হ্যাঁ, আসর হ্যাঁ। থেকে শুরু হবে। এখনো কার্যক্রম শুরু ও, ওনারা এসেছেন কেবল? আসছেন কেবল, যে আচ্ছা, এখনো স্বাদ পাননি? এখনো অনেক লোক আসবে, 150 কিলো, এই জন্য কালকে আমরা অনেক লোক আসবে ভালো। না এখনো। ও, তাই? এটা প্রোগ্রামটা মূলত কি সাপ্তাহিক না মাসিক না কি রকম? এটা মাসিক আজকে একটা যেটা জিকিরের হবে মাহফিল এটা- হয়, হ্যাঁ আর একটা আছে সেটা ত্রৈমাসিক হয়, আচ্ছা, সেটা আর একটু জমজমাট হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর একটা আছে আপনার এই ফাল্গুন মাসের প্রথম বুধবার, আচ্ছা। এটা আপনার সবার জানা আছে, এই লাইনের ফুরফুরা হ্যাঁ, বুঝতে সিলসিলার পারছি। মানুষদের হুম, সবার জানা আছে হুম, হুম। যে পাক শীতের মাহফিল আচ্ছা, আপনার প্রথম বুধবার, হুম হুম হুম, ফাল্গুন মাসের প্রথম বুধবার হুম। শুরু হয়ে আপনার শনিবার কিংবা একটু সকাল সকালই আগের মোনাজাতটা হয়। আচ্ছা, ফাল্গুন মাসের প্রথম প্রথম বুধবার বুধবার এই শুরু হয়। সন্ধ্যায় শুরু হয়? না, প্রথম বুধবার, ও, বুধবারে শুরু হবে বললাম তো আপনার যে কোনো সময়? আচ্ছা, সূর্যের উদয় থেকেই শুরু, হ্যাঁ 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 হ্যাঁ, তারপরে? প্রথম বুধবার শুরু, আর শেষ হলো শনিবার সকাল সকাল। ও, আগের বুধ মোনাজাতটা বৃহস্পতি শুক্র শনিবার, শনিবার। 4 দিন ধরে মোটামুটি অনুষ্ঠানটা চলে। চলে। মানে এটা এটা গেল ফাল্গুন মাসে, বছরে একবার? হ্যাঁ, এটা পরিচালনা করেন আপনার এই যে ফুরফুরা দরবারের যিনি বর্তমান গদ্দিনুসিন পীর, হ্যাঁ, উনি, ওনার নাম আবু বকর মোহাম্মদ আব্দুল্লাহ মিশকাত সিদ্দিকী খান কুরাইশি, আচ্ছা এনারা আচ্ছা, কুরাইশ বংশের। ও আচ্ছা, এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হ্যাঁ, যে প্রধান সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি হুম হুম, রাদিয়াল্লাহু আনহু, আচ্ছা, ওনার মানে একদম বংশধর, ইনি 34 কি 35 আপনার স্টেজে আছেন। আচ্ছা। ফুরফুরা শরীফের আমি একটু, ও মেহগনি, হ্যাঁ, মেহগনি, এই গাছটা। ও কৃষিতে 15 দিন হলো বোধ হয়, সব ক্যাটাগরি সব এখানে আচ্ছা 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 আচ্ছা, ও এখানে তাই? একটা আপনার মাল্টিস্টোরি বিল্ডিং বিল্ডিং হবে, আচ্ছা, ফাইন। এরকম বিল্ডিংটার উদ্দেশ্য আমি শুনছি হুম হুম, যে এই এখানে জায়গা হয় না, ও 3 বিঘা এরিয়া, আচ্ছা আচ্ছা, 103? 3 বিঘা। বেশ সর্বনাশ। ওই যে ছোট্ট জায়গা আছে, হ্যাঁ 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 হ্যাঁ, ওই যে দেয়ালটা, জি জি জি, এদিকে অনেক দূর, ওই যে ও আপনার শেষ মানে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঘাটটার পিছনে আচ্ছা। এদিকে, আমার এদিকে ওই পিছনে রাস্তা। ওরে সর্বনাশ, এ তো বিশাল এলাকা জুড়ে তাহলে আপনাদের এই কাজটা হবে। এই এই এলাকা জুড়ে আপনার লোক সংখ্যা ভালো, হুম, লোক ধরে না। আচ্ছা এই আচ্ছা, জন্য করে বর্তমান হুজুর চিন্তা করছেন, গদিনশীল হুজুর চিন্তা করছেন যে কি করে মানুষজনকে জায়গা দেওয়া হবে। সেজন্য আচ্ছা, একটা বিল্ডিং করবেন যেখানে মানুষজন আসে ওই অবস্থান করবে আর কি। অবস্থান করবেন, ওদের সব কানাতে। হুম। আমার আজকে সৌভাগ্য হলো আপনাদের এখানে আসার। এর আগে আমি
এই আশপাশে বহুত ঘুরি, এই দিক দিয়ে যাই, এই দিক দিয়ে মোটরসাইকেল চড়ে, ওই রাস্তা থেকেও অনেকবার ছবি নিয়েছি, কিন্তু এইখানে আসবো এটা অনেকদিন থেকে ইচ্ছা, কিন্তু হয়ে ওঠে না। অনেক মানুষ আছে, সব আপনার যারা পারমাণবিক, তারপরে এই আড়িঙ্গ ব্রিজ, এই সমস্ত কিছু দেখতে আসে, অনেক মানুষই এখানে আসে দেখে যায়। আজকে জুমা হবে এখানে। হ্যাঁ, এই মসজিদটির মাথার উপরে যে বিশাল বড় একটি গম্বুজ রয়েছে তা আসলে এই নিচতলা থেকে দেখা যায় না। পরে জিজ্ঞেস করে জেনেছি যে এটি 3 তলার উপর থেকে দৃশ্যমান হয় এবং 3 তলায় উঠলে তার মাথার উপরে এই গম্বুজটি দেখা যাবে। এখানে আছে, ছেলেরা এখানে ও পড়াশোনা করে। পড়াশোনা করে। আচ্ছা, এখানে 3-4টা ক্লাস। অনেক বড় জায়গা তো। অন্যান্য দিন ওয়াক্তিয়া জামাতের পরে তো প্রচুর জায়গা ফাঁকাই পড়ে থাকে, জামাত আর কয় মিনিট সে এখানে কেবলা এই দিকটাই না, হ্যাঁ, কেবলা। এই সোজা। ঠিক আছে, একটু যাই। হ্যাঁ, এখানে এটা কি কবরস্থান না? হ্যাঁ, এখানে যারা খেদমত করে গেছেন, ও আচ্ছা আচ্ছা, তো একজন শিক্ষক ছিলেন, হুজুরের শিক্ষক। ও আচ্ছা তো ওনার নাম মুস্তফা হুজুর। আচ্ছা তো আচ্ছা। উনি ওনাদের ইচ্ছা অনুযায়ী ওনাদেরকে এখানে আপনার একটু কবরের জায়গা দেওয়া হয়েছে। যাক। আর একজন খাদিম আছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। মাহফিলের সময়গুলোতে এগুলোতে আপনার ও এখানে ওযুর ব্যবস্থা করা হয়। হুম হুম হুম। ওই পাশে আছে। আচ্ছা আচ্ছা। তাও হয় এত ইয়ে করে। না, ফুট শরীরটা একটু। ওই দিক দিয়ে ড্রেন সিস্টেম হ্যাঁ, আছে, হ্যাঁ, ওই হ্যাঁ। ওখানে। ওই দিক দিয়ে আপনার ওই রাস্তার ধার দিয়ে ড্রেন আছে, পুরোই পাকা ড্রেন। আচ্ছা। ওই দিক দিয়ে পানি দিতে হয়, ওই দিক দিয়ে মানুষের রোজু করার জন্য। এটা পুরোটা প্যান্ডেল হয় ওই রাস্তা। আচ্ছা, আর এখানে বাথরুমের যে ব্যবস্থা সেটা শুধু এইটুকুর মধ্যেই? হ্যাঁ, আরো আছে? ওই যে হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম বাবু। ওই যে দূরে দেখেন, ও ওই যে দূরে। ওর 2 তলা, তারপরে নিচতলা 2 তলা পুরোটা বাথরুম। তার মানে এই ধানের জমি পুরোটাই প্রায়। হ্যাঁ, সব প্যান্ডেল। ওই কোণা, ওই যে কোণা দেখতেছেন, হুম 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 ওই কোণার থেকে নিয়ে এটা পুরোটাই প্যান্ডেল, পুরোই প্যান্ডেল। এর মধ্যে কোনো দোকানপাট বসে না, শুধুই প্যান্ডেল। তা মানুষের জায়গায়। আসেন, এই যে 3জন ফরেনার আসছে, আমরা একটু দেখা করি। ওই যে রাশিয়ান আসি এখানে আসে, হ্যাঁ, তাই? হ্যাঁ। ওদের অত্যাচারে মুশকিল, ওই হাত প্যাকেট অবস্থা। ওরা আসলে এটা কি ওদের কালচারটা এটা হ্যাঁ, তো, ওদেরকে কিছু বলা যাবে না। ওরা তো আর ইচ্ছা করে ওই না, নগ্ন হওয়ার জন্য আসে না, শখের বসেই আসে। ওরা আসে শখের বসে, এবং ওদের নিজস্ব পোশাকে ওরা আসে। সারা পৃথিবী জুড়ে এইভাবেই চলছেন, কিন্তু এটাকে ওইভাবে নেওয়া যাবে না। কিন্তু ওই যে কোনো দেশেই একটা নিয়ম আছে, যে কোনো মসজিদে বা পবিত্র স্থানে ঢুকতে গেলে এক্সট্রা কাপড় রাখা হয়, হ্যাঁ। কাপড়টা পেঁচিয়ে পবিত্র সেখানে ঢুকে। এইটা হলো ব্যাপার। আমাদের এখানে সেই সিস্টেমটা চালু হয়নি। অবশ্যই ভালো কথা মনে করছেন। এটা কিছু কাপড় রাখলেই হয়ে যায়, এক্সট্রা কিছু কাপড় সবসময়। আপনি আপনার কথাটা বলে দেওয়া যায়, উনি এই কথাটা অবশ্যই অবশ্যই। ইয়ে করছেন। হাই, গুড মর্নিং। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ইয়া, ভালো আছি। হাউ আর ইউ? পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রূপপুরে কর্মরত এই রাশিয়ান 3 ভদ্রলোকের সঙ্গে এখানে অনেক আলাপ হলো আমার। Have you visited Rajshahi College ever? Have you visited? উনি গিয়েছিলেন সেখানে, তো বললাম। Январе туда, в Раджаси, бегом. Okay, fine. Your name, please? Артем. Artyom. Артем. Your country? Russia, we are Russia. All Russia. teacher. All Russia. Yes, teacher, I am teacher. Teacher, Bangladesh. এই ভদ্রলোকদের সঙ্গে আলাপ করে যে জিনিসটি জানলাম সেটা হলো ইনারা শিক্ষকতার পেশার সঙ্গে যুক্ত। আসলে এরা ইঞ্জিনিয়ার না, এবং বাঙালি পিউপিল বলতে ওনারা যা বোঝাচ্ছেন সেটা হলো যে বাংলাদেশি বাংলা ভাষাভাষী কর্মচারীরা এখানে কাজ করেন।
তাদেরকে হ্যান্ডেল করার জন্য এনারা নিজেরা বাংলা শিখেছেন এবং তাদের সঙ্গে বাংলা ভাষায় ডিল করেন বা বিভিন্ন বিষয় তাদের বুঝিয়ে দেন, তাদের কিছু পরামর্শ দেন, তাদের কথা শুনেন এবং অন্যদের অর্থাৎ ইন্টারপ্রেটর হিসাবেও সম্ভবত এনারা কাজ করেন, আমার যেটা মনে হলো। আর এই ভদ্রমহিলা, আমার ডান পাশে যে ভদ্রলোক দাঁড়িয়ে আছেন নীল গেঞ্জি পরে, ওনার স্ত্রী। যাই হোক, খুব ভালো লাগলো এই রাশান ভদ্রলোকদের সঙ্গে কথা বলে। When I study Bangla language, Oh, it's very difficult to find. where you have studied Bengali in Bangladesh or in Russia? Here. Your people learning me. Oh, fine, fine. Your people teachers, and it's more comfortable to study literature language. Fine. Your literature language is different. And অনেক কথা, অনেক গল্প হওয়ার পরে ওনারা বিদায় নিচ্ছিলেন। সেই মুহূর্তে নিজেদের মধ্যে মানে মোবাইল ফোন নাম্বার অর্থাৎ হোয়াটসঅ্যাপ নাম্বার, আমার ইউটিউব চ্যানেলের নাম, সেটি সাবস্ক্রাইব করা, এই সমস্ত বিষয়গুলো শেষ মুহূর্তে হচ্ছিল এবং বেশ মজা লাগছিল আমার যে তারাও বেশ ইন্টারেস্টেড এই ব্যাপারে। যাই হোক, সবথেকে বড় কথা যেটা, ওনাদের দেখলাম ধানের জমির মাঝখান দিয়ে তিনজন মানুষ রাস্তা থেকে নেমে হাঁটতে হাঁটতে এই দরগা শরীফের ভিতরে ঢুকছেন। এটিকে ওনারা ঠিক কীভাবে নিয়েছেন এই প্রশ্নটা আমার করা হয়নি, বাট আমার কাছে মনে হচ্ছে যেন একটি স্থাপনা, একটি সুন্দর জায়গা, এটি দেখার জন্যই তারা ঢুকেছেন। কারণ এখানে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে তারা কাজ করেন এবং এই সুবাদে ছুটির দিনে বা অবসর সময়ে তারা এরকম আশপাশে কোথায় কী আছে সেগুলো ঘুরতে আসেন এবং এটা দেখার জন্যই মূলত বেরিয়েছেন তারা। সেই সুবাদে তাদের সঙ্গে আমার আলাপ হলো, গল্প হলো এবং বেশ খানিকটা ঘনিষ্ঠতাও সৃষ্টি হলো। জাস্ট এই জায়গাটা দূর থেকে দেখি, এই প্রথম ভিতরে আসার চেষ্টা করলাম এবং আমার খালি এই বিশেষ করে এই যে মসজিদটা আপনাদের, এটার আর্কিটেকচারাল ডিজাইনটা আমাকে অদ্ভুত টানে, তাজমহলের সঙ্গে এতটা মিল, এইটার জন্যই ঢুকেছিলাম। তো ভাইয়ের সঙ্গে দেখা হয়ে অনেক তথ্য পেলাম। এই প্রতিষ্ঠানটা কবে নাগাদ প্রতিষ্ঠিত হয়েছে বা কবে শুরু হয়েছিল এই কার্যক্রমটা? এটা আমাদের আনুমানিক একটা পাকিস্তান স্বাধীন হয়েছে 1947 সালে। 48 সালে মরহুম দাদা হুজুর আব্দুল হাই সিদ্দিকী সাহেব এই রাস্তার না আবু বকর সিদ্দিকী 1937 সালে মারা গেছে। আব্দুল হাই সিদ্দিকী জি আমার বর্তমান হুজুরের দাদা দাদা, উনি এই এলাকায় যাওয়ার সময় ভারতের মধ্যে ভারত রাইট রাইট, হ্যাঁ হুগলি জেলার হ্যাঁ বুঝতে পারছি। এদিক দিয়ে এই দেশে তখন পাকিস্তান স্বাধীন হয়ে গেছে, এদিকে আসছিলেন, জায়গাটা তার পছন্দ হয়েছিল। উনি বলছিলেন যে এই এলাকায় আমার একটা জায়গা দরকার, আমি এখানে আসবো মাঝে মধ্যে। তারপরে উনি এই প্রথমে এই জায়গা পায়নি, পেয়েছিল হাই স্কুল একটা আছে এখানে চন্দ্রপ্রভা বিদ্যাপীঠ, এর সামনে একটা ফুটবল খেলার মাঠ। 1948 সালে প্রথম উনি এখানে এসে ওই মাঠে আচ্ছা মাহফিল করেন। আচ্ছা আচ্ছা, এই আমার জানা মতো, আমার যদিও জন্মই না বুঝতে পারছি। আমি জানি আমার জন্ম 48 সালে, আমি শুনেছি যে হুজুররা প্রথম 48 সালে এসে ওখানে মাহফিল করেন। এরপরে এলাকার লোকজন বলেন যে আমার একটা জায়গা, ভালো জায়গা দরকার। এই জায়গাটা রেলের ছিল, রেল অ্যাকোয়ার করে নিয়েছিল প্রথমে, ব্রিজ যখন শুরু হয় তার আগে তো পুরো এলাকায় পুরো এলাকায় অ্যাকোয়ার করে। এই ভদ্রলোক আমাকে জানালেন যে এই জায়গাটি মূলত ছিল রেলওয়ের, কারণ আমরা আগেই জেনেছি যে রেলওয়ে এখানে হার্ডিঞ্জ সেতু বানিয়েছিলেন, সেই বানানোর চেষ্টা করছিলেন সেই সময়, বা ওনারা এসে রেলওয়ে হেডকোয়ার্টার তৈরি করেছিলেন। যাই হোক, এই পুরো এলাকাটাই রেলওয়ের তত্ত্বাবধানে ছিল। তো উনি যখন উনি বলতে ফুরফুরা শরীফের প্রধান যিনি আসলেন এবং এই এলাকায় ধর্ম প্রচার বা ইসলাম প্রচারের জন্য আসলেন, তখন তিনি তার নিজের একটি জায়গা খুঁজছিলেন যে কোথায় এই জায়গাটি করা যায়। তারপরে রেলের কাছে অনুরোধ করা হয় এবং ধীরে ধীরে স্থানীয় জনগণের সহায়তায় এই জায়গাটি তিনি লাভ করেন। ধরে নিতে পারি 1948 সালেই মোটামুটি এই পাকশিতে ওনাদের এই পাকশি দেওয়ান শুরু হলো। এখানে আসছেন বোধহয় খুব সম্ভব 50 কি 52 52 দিকে। আমার যখন ছোট তখন
আর এই যে লাল রঙের যে মসজিদটা, এইটার ওইটা প্রতিষ্ঠাকারটা ওই দাদা হুজুর প্রথমে করেছেন যে ডিজাইন, ওইটা বাদ দিয়ে আমাদের বর্তমান হুজুরের আব্বা হুজুর আব্দুল কাহার সিদ্দিকী সাহেব, আমার খুব ইচ্ছা হলো যে মসজিদটা জি 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 আপনি যে ডিজাইনটা বললেন না তাজমহলের মতো, এটা আসলে উনি দেখে আসছেন। এই ডিজাইনটা হলো সম্রাট বাবর তার ছেলে হুমায়ুনের কবরের উপরে এই যেমন একটা হুমায়ুন টম্ব বলি আমরা। হুমায়ুন টম্ব, ইয়েস। Yes, ওইখানে এটা দেখেছেন। আচ্ছা তারপর থেকে তার ইচ্ছা হয়েছে করে তা সবাইকে বললো, তখন ঢাকা থেকে ইঞ্জিনিয়ার, আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার আসলো। এটা কোন সালের দিকে মনে আছে? প্রথম মসজিদটা হয়েছে বোধ হয় 60 সালের দিকে। 60-এর দিকে। জি। তারপর উনি এটা রিকনস্ট্রাকশন করেছেন। এটা করেছেন উনি স্বাধীনের পরে। আরো পরে। জি জি জি। ও স্বাধীনের পরে এটা স্বাধীনের পরে রিকনস্ট্রাকশন হয়েছে, তারপরে এই ডিজাইন আসছে। কেমন আলহামদুলিল্লাহ। সঠিক না এই তো মোটামুটি একটা অ্যাপ্রক্সিমেট একটা আইডিয়া পাওয়া আর গেল। আমরা সবাই হুজুরদের খাদেম, অবশ্যই হুজুরদের সঙ্গে জড়িত থাকি। আচ্ছা, তার উপর বড় কথা, আমি রাজশাহী গভর্নমেন্ট কলেজ ছাত্র ছিলাম 1965 থেকে। আমি রাজশাহী কলেজে শুনে উনিও বললেন যে উনি রাজশাহী কলেজের একসময় ছাত্র ছিলেন। আমার খুব ভালো লাগলো। এই যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এবং এই ফুরফুরা শরীফের মসজিদটি অর্থাৎ তাজমহল সদৃশ্য সেই মসজিদটি একই ফ্রেমে বন্দি, একই জায়গা থেকে দুটোই পাশাপাশি দেখা যায়। আমি যখন ফিরে যাচ্ছিলাম তখন এই দৃশ্যটি আমাকে আবার টেনে ধরলো এবং আবার ক্যামেরা বের করতে বাধ্য হলাম, আবার এটি ছবি নিতে বাধ্য হলাম। প্রিয় শ্রোতা বন্ধুরা, এতক্ষণ ধরে ধৈর্য ধরে এই স্থানটির গল্প শোনার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। বেশ তথ্যবহুল কিছু বিষয় ছিল এখানে এবং এই তথ্যগুলো আমার নিজেরও জানা ছিল না। আপনাদের কল্যাণে আমি নিজেও জানতে পারলাম, আপনাদেরকে জানালাম। আপনারা এইভাবেই সাথে থাকবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। কারণটি হলো আপনারা সাবস্ক্রাইব না করলে ইউটিউব এটি জনগণের মাঝে পৌঁছবে না এবং আমিও আর ভিডিও তৈরি করার উৎসাহ পাবো না। ধন্যবাদ।